প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আনন্দিত চিত্তে এবং ভারাক্রান্ত হৃদয়ে একটি বিষয়। একই সঙ্গে আমি বলছিলাম আনন্দিত চিত্তে এবং ভারাক্রান্ত হৃদয়ে। আমি স্ববিরোধী সাউন্ড করছি হয়তো, বাট এটি সত্যি। আমি শেয়ার করব আজ কিভাবে আমি একটি মব তন্ত্রকে থামিয়ে দিতে পেরেছিলাম। সেইটি শেয়ার করব, তাই বলছি আনন্দিত চিত্তে। মব থামাতে পেরেছি, এটি আনন্দের আমার জন্য। আর পেছনে রিফ্লেক্ট করব দুই একটি ঘটনায়, সেই জন্য ব্যথিত চিত্ত আমি এই মুহূর্তে একই সঙ্গে। তো কিভাবে মব থামালাম আসছি সেই গল্পে। তার আগে একটু আপনাদের পেছনে ফিরিয়ে নিতে চাই। নিশ্চয়ই আপনাদের মেমোরি অনেক শার্প, আমার চাইতে শার্প হবে আই এম শিওর। গত 2রা নভেম্বর ছিল রূপলাল রবি দাসের মেয়ের বিয়ে। প্রিয় দর্শক, মনে পড়ে কি রূপলাল রবি দাস 40 বছর বয়সী একজন জুতো মেরামতকারী, রংপুর জেলার তারাগঞ্জের সেই ঘনিরামপুরের রূপলাল দাস 40, যার পেশা ছিল জুতো সেলাই করা। জুতো সেলাই করে তিনি পরিবার চালাতেন। আর তার ভাস্তি জামাই বা ভাগ্নি জামাই আরেকজন ছিলেন প্রদীপ দাস 35। প্রদীপ দাস ভ্যান চালাতেন। মনে পড়ে কি তাদের কথা? খুব বেশি দিন আগের কথা না, গত আগস্ট মাসের কথা। 9 আগস্ট 9 আগস্ট রাতের বেলা রূপলাল দাস তার বিবাহযোগ্যা মেয়ের বিয়ে ঠিক করবার জন্য, বিয়ের কথাবার্তার জন্য বা বাজার করবেন বিয়ে উপলক্ষে, সেইটি চূড়ান্ত করবার জন্য তার বাড়িতে ডেকেছিলেন তার ভাইস্তি বা ভাগ্নি জামাই প্রদীপ দাসকে। প্রদীপ দাস ভ্যান চালিয়ে রাতের বেলা আসছিলেন রূপলাল দাসের বাড়ির দিকে। তো সম্ভবত এটি ছিল তার প্রথম আসা সেই বাড়িতে, প্রথম যাওয়া। তাই তিনি চিনতে পারছিলেন না। বাড়ির আশেপাশে কোথাও থেকে কল দিয়েছিলেন রূপলালকে, তার শ্বশুরকে সম্পর্কে। তো রূপলাল দাস বাড়ির বাইরে বেরিয়ে এসে খানিকটা দূরে তাকে খুঁজে পান এবং তার ভ্যানে করে তার নিজের বাড়ির দিকে এগোতে থাকেন। ঠিক সেই মুহূর্তে রাস্তায় কিছু লোক তাদের ঘিরে ফেলে ভ্যান চোর সাব্যস্ত করা হয়। তাদের কোনো কাকুতি বিনতি সেই রাতে কাজ করেনি। প্রিয় দর্শক, 9 আগস্টের কথা বলছি, এই তো সেদিনের কথা। কয়েক মিনিটের মধ্যে অসংখ্য লোক একত্রিত হন, হয়ে একটি মব তৈরি হয়। উত্তেজিত জনতা বা দাঙ্গাকারী জনতাকে কালেকটিভলি আমরা মব বলি। একটি মব তৈরি হয় এবং সেই দুই দুর্ভাগা রূপলাল এবং প্রদীপ দাস, তাদের উপর চালানো হয় মবতন্ত্র কিংবা মবক্রেসি কিংবা গণপিটুনি। তারা হাত জোড় করে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন সেদিন। থাম্বনেইলে আমি 3টি ছবি ব্যবহার করেছি। পিকচার 1-এ রূপলাল এভাবে হাত জোড় করে আছেন, প্রাণ ভিক্ষা চাচ্ছিলেন সেই উত্তেজিত জনতার কাছে। কেউ কান দেয়নি সেদিন। সবার হাত নিষ্পেষ করছিল, যদি একবার মারতে পারি, একটি ঘুষি, একটি কিল, একটি থাপ্পড়, একটি ধাক্কা যদি দিতে পারি রূপলালকে কিংবা প্রদীপ দাসকে। দিয়েছিল না তারা ইচ্ছে মতো। আর সেই রাতে বড়িরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় তাদেরকে। সেখানে নিয়ে তাদেরকে গণপিটুনি দেওয়া হয় এবং গণপিটুনিতে সেই রাতেই রূপলাল নিহত হন অকুস্থলী। আর পরদিন প্রদীপ দাস রংপুর মেডিকেল কলেজে নিহত হন। তো সেই রূপলাল দাসের মেয়ের বিয়ে ছিল গত 2রা নভেম্বর নূপুর দাসের। নূপুর দাস স্থানীয় কলেজে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন। তো এই বিয়ের কথা বলার জন্য সেই রাতে আগস্টের 9 তারিখে সেই দুর্ভাগা রাতটিতে রূপলাল বেরিয়েছিলেন। তো আজ রূপলাল বেঁচে নেই। স্বর্গ থেকে হয়তো দেখছেন তার মেয়ের, রূপলালের মেয়ের বিয়ে হচ্ছে। রূপলালের আরো 2টি সন্তান আছে, স্কুল পড়ুয়া, আরেকটি মেয়ে এবং একটি ছেলে। ছেলেটি এখনো স্থানীয় বাজারে জুতো সেলাই করে, স্থানীয় স্কুলে পড়াশোনা করবার পাশাপাশি পরিবারকে সাহায্য করবার জন্য। তো সেই 9-10 আগস্ট তারিখে আমরা ব্যথিত হয়েছিলাম। সমস্ত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক, টুইটার, যত রকমের ব্যবস্থা আছে, মাধ্যম আছে, গণমাধ্যম, সমাজ মাধ্যম, সব মাধ্যমে এই খবরটি চাউর হয়েছিল এবং ওয়ার্ল্ড নিউজ হয়েছিল।
বিদেশি পত্রিকায় ছাপা হয়েছিল। তো সেইটি ছিল একটি মবতন্ত্র বা মবের কাজ। আরেকটি ঘটনা আপনাদের মনে করিয়ে দেব, খুব বেশি দিন আগের কথা না, 6 বছর আগের কথা। 2019-এর 20 জুলাই, প্রিয় দর্শক, সেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল রাজধানীতে, উত্তর বাড্ডা এলাকায়, উত্তর পূর্ব বাড্ডা প্রাইমারি স্কুলের সামনে। সেইখানে রেনু নামক একজন স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং একটি বেসরকারি সংস্থায় কর্মজীবী রেনু রেনু গিয়েছিলেন সে উত্তর পূর্ব বাড্ডা প্রাইমারি স্কুলে তার মেয়ের স্কুলে ভর্তির খোঁজ খবর নেওয়ার জন্য। তার মেয়েকে ভর্তি করাতে চেয়েছিলেন সেই প্রাইমারি স্কুলে, একজন অভিভাবক হিসেবে গিয়েছিলেন। কিছু প্রশ্ন ছিল হয়তো তার। তো স্কুলের ভেতরে ঢুকতে পারেননি রেনু, কারণ ওখানে জটলা করা কিছু মহিলার সন্দেহ হয়েছিল যে এই মহিলা উকিঝুঁকি মারছে কেন। কারণ দিনের বেলা শহরের স্কুলগুলোর গেট বন্ধ থাকে, ভেতরে পড়াশোনা হয়, স্কুলের কার্যক্রম চলে। তো গেট বন্ধ হলে রেনুকে তো উকিঝুঁকি মারতে হয়েছিল, কাকে জিজ্ঞেস করবেন, বা এখন স্কুলে ঢুকাই ঠিক হবে কিনা স্কুল আওয়ার। তো উকিঝুঁকি মারবার সময় কোন অতি উৎসাহী মহিলার মনে হয়েছিল তিনি ছেলে ধরা। বাস আর দেরি হয়নি, 1-2 মিনিট লেগেছে, ছড়িয়ে পড়েছে এলাকায়, ছেলে ধরা ধরা পড়েছে। কে? একজন মহিলা, স্নাতকোত্তর ডিগ্রিধারী, বেসরকারি সংস্থায় কর্মরত একজন মহিলা, একজন স্মার্ট মহিলা রেনু। তাকে ঘিরে ফেলে মব এবং তাকে দেয়া হয় গণপিটুনি হিসেবে। আর তার আগের ঘটনা একটু বলে রাখি, সেই সময়টিতে একটি গুজব ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে, এবং কিছু কিছু প্রাইমারি স্কুল বা কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবকরা বাচ্চাদের স্কুলে যাওয়া 2-1 দিনের জন্য সীমিত করেছিলেন। আর সেই গুজবটি ছিল যে পদ্মা সেতুর কমপ্লিশনের জন্য, সমাপ্তির জন্য আধুনিক টেকনোলজি যথেষ্ট না, বিজ্ঞান যথেষ্ট না, সবকিছু মুখ থুবড়ে পড়েছে, কিছুতেই কাজ হচ্ছে না। বিজ্ঞান, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং সব ফেল করেছে। চায়না টেকনোলজি, জাপানিজ বুদ্ধি, আমেরিকান শক্তি, কিছুই আর কাজ হচ্ছে না। পদ্মা সেতুকে নিজের পায়ে দাঁড় করানো যাচ্ছে না, সব আয়োজন সত্ত্বেও। কারণ কি? নরমুন্ডু লাগবে। সেই বঙ্কিম সাহিত্যের দিকে আমাদের ফিরিয়ে নিচ্ছে। নরমুন্ডু লাগবে, কোন কাপালিক তার শক্ত হাতে মুন্ডপাত করবে কারো, আর সেই মুন্ডুটি লাগবে। কার লাগবে? মানুষের না, পদ্মা সেতুর লাগবে সেই মুন্ডু। তো সেই গুজবকে কেন্দ্র করে লোকেরা মনে করেছিল রেনু ছেলে ধরা। আর সেই দুর্ভাগ্যজনক রাতে রেনু অকুস্থলে নিহত। তখন রেনুর ছেলেটির বয়স ছিল 10 বছর, তাসিন, আর মেয়েটির বয়স ছিল 4 বছর, তুবা। তো তাহসিন এখন 17 বছরের তরুণ বলতে গেলে, তুবার বয়স 10 বছর, প্রাইমারিতে পড়ে এখন। ওরা এখন ওদের খালামনির কাছে বড় হচ্ছে, নানুর কাছে বড় হচ্ছিল, নানু মারা গিয়েছেন, খালামনির কাছে বড় হচ্ছে। তো নিউজে দেখলাম ছেলেটি এখনো মাঝে মাঝে সেই উত্তর পূর্ব বাড্ডা প্রাইমারি স্কুলের সামনে যায়, গিয়ে ঘোরাফেরা করে, মায়ের স্মৃতিচারণ করে, যেখানে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উচ্ছৃঙ্খল জনতার হাতে। তো প্রিয় দর্শক, সম্প্রতি দেখলাম রংপুরেই, গাইবান্ধায় রাতের বেলা 3 জনকে গরু চোর সন্দেহে পিটিয়ে মারা হলো। তো এই উদাহরণ দিতে গেলে কয়েক হাজার হয়ে যাবে। এবং যে 2019-এর কথা বলছিলাম, সেই 2019-এ 21টি গণপিটুনির ঘটনা ঘটেছিল, বা মবক্রেসির কিংবা মবতন্ত্রের। 5 জন লোক নিহত হয়েছিলেন 2019-এ। তো অনেকে গণতন্ত্র, মবতন্ত্র বেড়ে গেছে, মবক্রেসির কথা বলতে গিয়ে অধ্যাপক ইউনূসের আমলকে একটু খাটো করে দেখাবার চেষ্টা করেন যে এই সময় এটি অনিয়ন্ত্রিত, এটি বেড়ে গিয়েছে। না, এটি বছরের পর বছরের সমস্যা আমাদের দেশে, বছর পর বছর ধরে চলছে। কারণ আমরা যে বছর পর বছর ধরে অমানুষ হয়ে আছি, আমরা তো মানুষ হতে পারি, তাই আমাদের দেশে এটি চলছে। সব সরকার আমলই ছিল, এখন মনে হচ্ছে বেড়ে গেছে। তো এটির পেছনে নানা কারণ আছে, আর আর্থ সামাজিক রাজনৈতিক কারণ আছে। সত্যি কথা, গত 1 বছরে মবক্রেসি বেড়েছে, সেটির পেছনে অনেক কারণ আছে। সেই কারণ এখন আর ব্যাখ্যা করলাম না, কারণ জানি আমরা কারণগুলো কি। মানুষ 15 বছর নির্যাতিত হয়েছে। কোন নির্যাতিত জনগোষ্ঠী, যারা নির্যাতিত, শোষিত, বঞ্চিত, ধিকৃত, অবহেলিত, তারা একসময় যখন জেগে ওঠে, তারা তাদের ক্ষোভ উগরে দেয়। তো সেইটিও একটি কারণ, এই ইউনূসের আমলে, অধ্যাপক ইউনূসের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মবক্রেসি বেড়ে যাওয়া। বাট সার্বিকভাবে মবক্রেসি আমাদের সঙ্গেই ছিল, আমাদের সঙ্গে আছে, এবং সম্ভবত আরো বহুকাল আমাদের সঙ্গে থাকবে। কারণ আমরা অসভ্য, আমরা সভ্য হতে পারি। আমরা সবাই মিলে একজন মানুষকে আক্রমণ করি, নানা ছুতায়, নানা উছিলায়। কখনো বলি সে চোর, কখনো বলি ছিনতাইকারী, মোবাইল চুরি করেছে,
কখনো বলি গরু চুরি করেছে, কখনো বলি অটো রিক্সা চুরি করবার ধান্দা করছিল, এইসব বলে আমরা ঝাঁপিয়ে পড়ি। দুর্ভাগ্যজনক, আমাদের মনে থাকে না আমরাও যে মানুষ, যাকে পেটাচ্ছে সবাই মিলে তিনিও মানুষ। তো যা বলছিলাম আপনাদের এখন ফিরিয়ে নেবো আমার নিজের অভিজ্ঞতায়। যেই শহরে থাকি সেখানে স্থানীয় কাঁচা বাজারে গিয়েছিলাম আজ সকালে ধনেপাতা আর কাঁচামরিচ কিনবার জন্য। তো সেখানে হঠাৎ করে একটি জটলা তৈরি হলো, একটি মব তৈরি হলো, হুড়মুড় পড়ে গেল। তো আমি আগ্রহী হয়ে উকি দিলাম কি হচ্ছে। একজন তরুণকে কিল ঘুষি মেরে দু চারটি রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, ফ্লোরে ফেলে দেওয়া হয়েছে উন্মুক্ত স্থানে। কারো হাতে লাঠি, কেউ দৌড়ে যাচ্ছে কিল ঘুষি মারবে, লাথি মারবে। কম বয়স্ক কয়েকটি ছেলে বলছিল ধরো মারো, ইচ্ছে মতো মারো, এরকম বলছিল। দাড়িওয়ালা এক মুরব্বী শ্রেণীর মানুষ বলছিলেন যে একে একটা পোজ দিয়ে দাও গায়ের মধ্যে, মানে ছুরি বা কাঁচি দিয়ে কেটে দাও তার শরীরটি। আমি তাকে সামনে পেয়ে যাই এবং তাকে আমি ধমক দিই। তাকে আমি বলি আপনি কি বলছেন এইসব বাজে কথা, এটা মানুষের গায়ে কেন পোজ দেবে? তা আমাকে ওরা বলছে যে ও তো চোর, স্থানীয় একটি দোকানের সামনে প্লাস্টিক সামগ্রী বিক্রি করে সেই দোকানদার। আমি দোকানদারদের সবাইকে চিনি প্রায়, ওই বাজারে রীতিমতোই যাওয়া হয়, আমি শিক্ষক বলে ওরা আমাকে চেনে। তো ওদের সঙ্গে দুদণ্ড কথাও হয় না, ওদের সম্পর্কে আমি জানি, ওরা আমাকে চেনে। তো আমি গিয়ে সামনে পড়ি এবং আমি সেই বৃদ্ধকে ধমক দিই যে আপনি মুরব্বী এটা কি বলছেন, একটা মানুষের গায়ে পোজ দেবে, কি ভয়ঙ্কর কথা। বলছে ও চোর, ও এতগুলো প্লাস্টিকের চেয়ার নিয়ে একটা স্ট্যাক নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। তো পরে দেখলাম ছেলেটি মাদকাসক্ত। তো মাদকাসক্ত, মাদকের জন্য তার হয়তো টাকা দরকার ছিল। তো দিনের বেলা সকাল 11:30 12টা এরকম ছিল আজই। তো তার মাথা কাজ করেনি যে আমি এই কাজটি করলে সবাই দেখে ফেলবে, আমাকে ধরে ফেলবে, কারণ ছেলেটি মাদকাসক্ত। তো তাই তাদের বলছিলাম, আমি মারামারি থামাতে পেরেছিলাম সৌভাগ্যক্রমে। আমি সামনে দাঁড়িয়েছিলাম শিল্ডের মতো করে, এবং আমি বলেছিলাম কেউ তাকে টাচ করবে না, এবং বলে এসেছিলাম সমাধান হিসেবে যে এটি স্থানীয় এলাকা, গ্রামের মতো এই শহরটি আমি যেখানে থাকি। তো এই ছেলের ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বাররা আছে, তার বাড়ির লোকেরা আছে, আশেপাশে গ্রামের হয়তো হবেন। তা আমি বলেছিলাম তার কাছ থেকে নাম্বার নিয়ে তাকে তার পরিবারের সদস্যদের নিয়ে আসতে হবে, নিয়ে এসে তাদের হাতে বুঝিয়ে দিতে হবে, বা পুলিশকে ফোন করে পুলিশের হাতে তুলে দিতে হবে, কিন্তু তার গায়ে হাত তোলা যাবে না, সবাই মিলে তাকে মারা যাবে না। আমি বুঝিয়েও ছিলাম, ধমকও দিয়েছিলাম এই মবকে। কাজ হয়েছে, কোনটিতে কাজ হয়েছে আমি জানি না, ধমকে নাকি বোঝানোতে, বাট এরকম একটি রোল আমি প্লে করেছিলাম। তাই বলছিলাম যে আনন্দ চিত্তে একটি ঘটনা শেয়ার করব, এবং দুঃখজনক হলেও বেদনার্থ হৃদয়ে আরেকটি ঘটনা শেয়ার করব, কিছু ঘটনা শেয়ার করব যেগুলো এতক্ষণ বলছিলাম। আর মব থামাবার চেষ্টা আমার তৃতীয়বারের মতো। দুইবার আমি চেষ্টা করেছিলাম। একবার ছাত্র জীবনে বাসে করে কোথাও যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে কেউ একজন বলল পকেট মার, তাকে সবাই মিলে মারছে। 5 মিনিটের মধ্যে রক্তাক্ত করে ফেলছিল লোকটি। আমি ধমক দিয়েছিলাম আপনারা কি করছেন, লোকটি মারা যাবে। আমার উপর ওরা হামলে পড়েছিল, ওকে ধর, ওর সঙ্গের লোক। তো আমার ভাগ্য ভালো, আমার নানা বাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল বাসটি, আর একটু স্লো হয়েছিল। আমি দৌড় দিয়ে নেমে গলির ভেতর ঢুকে পড়েছিলাম, কলেজ লাইফে, ছোট ছিলাম তখন। তো এই একবার। আরেকবার আমি ট্রেনে করে ঢাকা থেকে কোথাও যাচ্ছিলাম। তো 5 মিনিটের মধ্যে টঙ্গী স্টেশন হিট করবার আগেই একটা শোরগোল পড়ে গেল ট্রেনের বগির মধ্যে, আমার কম্পার্টমেন্টে, যে কি ছিনতাইকারী, পকেট মার। 8-10 জন মিলে ওকে কেল ঘুষি মেরে রক্তাক্ত করে ফেলল লোকটিকে। সেদিনও ধমক দিয়েছিলাম খুব জোরে। তখন আমি পরিণত বয়সের মানুষ, 7 8 বছর আগে, খুব জোরে ধমক দিয়েছিলাম। কাজ দিয়েছিল, বলেছিলাম লোকটি মারা যাচ্ছে, করছেন কি আপনারা, স্টপ ইট, পুলিশে দেন তাকে। থেমেছিল এবং লোকটির জীবন বেঁচেছিল। তো আমি তৃতীয়বারের মতো করলাম। প্রিয় দর্শক, মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য, যে অপরাধী করুক না কেন, এমনকি শেখ হাসিনাও যদি সামনে পড়ে যায়, তাকে বেধড়ক কিল ঘুষি মারা যাবে না, তাকে গণপিটুনি দেওয়া যাবে না, তাকে আইনের আওতায় আনতে হবে। প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। কাউকে মারধর করার সংঘবদ্ধ ভাবে এই অধিকার আমাদের কেউ দেয়নি। এটি তার মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। মানুষ হিসেবে আমি আরেকজন মানুষের প্রতি এই আচরণ করতে পারি না, আইন এটি অ্যালাউ করে না। এমনকি আমরা যে যে ধর্মের, ধর্ম সেটি অ্যালাউ করে না। ধর্মের দৃষ্টিতে এটা জঘন্য কাজ। তাই আমাদের যে কোনো মূল্যে মবতন্ত্র, মবক্রেসি, গণপিটুনি এসব বন্ধ করতে হবে। যার যার ক্যাপাসিটি থেকে আমরা কাজ করব, এবং আশা করছি কোনো একদিন আমরা এটা বন্ধ করতে পারবো। দেরি হলেও আমরা পারবো। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।